Hello friends, welcome to your favorite musical show Old School Beats. As always আপনাদের সাথে আছি আমি জেনিফা আর আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন the one and only আগুন। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপু কেমন আছিস? ভালো আছি ভাইয়া। অনুষ্ঠান শুরুর আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আমাদের সাথে আরো যে দুইজন মিউজিশিয়ান আছে তাদের সাথে যদি আমাদের দর্শকদের একটু পরিচয় করে দিতেন। আচ্ছা, আমরা ওইভাবেই এসেছি, ভাঙাচোরাভাবে এসেছি আজকে। আমি শুদ্ধ আমাকে পরিচয় করে দেখ সজীব, বল দেখি তোদের পরিচয় দিয়ে দে। আমি সজীব, স্কুলের বাচ্চার মতন। কিবোর্ডে সজীব, ওকে ওকে। সো ফার্স্টে ভাইয়ের কাছে জানতে চাবো যে ব্যান্ডের শুরু কিভাবে, কাদের হাত ধরে আসলে ফার্স্ট যাত্রাটা শুরু হলো? 1987, অনেক আগে, কিন্তু অনেক আগের কথা। অনেক আগে। 1987-এ আমি তখন 10-এ পড়ি উদয়ন স্কুলে। হাতের মধ্যে তো নিষ্পিস সারাক্ষণ করছে, তখন একটা ভাঙা গিটার, এসব আমরা পারতাম না তখন অ্যাফোর্ড করতে। আচ্ছা। ওই গিটার দিয়ে টুংটাং করতে করতে 3-4 জন জড়ো হয়ে গেল আমাদের। ব্যান্ডের নাম হয়ে গেল টোকাই। টোকাই, আচ্ছা। সব কিন্তু উইমজিক্যালি, কোনো প্ল্যান নাই, কিছু নাই। টোকাই করতে করতে কদিন পরে দেখি টোকাইয়ের মতো অবস্থা, ভালো লাগছে না। তখন আমাদের একবার জুনিয়র ছিল উদয়নে, রাশেদ, লেনিন আর আকিল, এই 3জন, আমাকে আর সুমন, আমরা 10-এ, ওরা 9-এ, ডেকে বললো যে আগুন ভাই আমাদের সাথে আসেন। এই একটা ব্যান্ড শুরু হলো, সেই ব্যান্ডের নাম হলো সাডেন দিয়ে আমাদের যাত্রা শুরু। সেই 1988 সালে প্রথম অ্যালবাম আমাদের রিলিজ হয়েছে 1989-এর লাস্টে। এবং আল্লাহর রহমত অ্যালবামটা রিলিজ হলো এবং সাথে সাথে এক্সপ্লোড করেছে অ্যালবামটা। এই সাডেনের যাত্রা শুরু হলো, গান লেখা শুরু হলো পাগলের মতন। আমাদের জীবনের প্রথম শো হয়ে গেল ব্রিটিশ কাউন্সিল। এবং তার আগে প্রি শো ছিল আমাদের একটা ইউল্যাবে, সেখানে আমরা শো করলাম, ব্রিটিশ কাউন্সিলের শো করলাম। তারপরে হঠাৎ করে দেখি আগুনকে ইউনিভার্সিটি এরিয়ার, না সবাই না রে, সবাই বলে ভুল হবে, ইউনিভার্সিটি এরিয়ার বেশ মানুষজন চেনে, একটু ভদ্র যারা, একটু হাইফাই। তখন ক্যানকক আর বার্গার এগুলো এসছে না, গুলশান টুলশান, ওদের গাড়িতেও মাঝে মাঝে দেখি আমাদের গান বাজে। এই সব কিছু মিলে এই যাত্রা শুরু হলো। ওকে, সো ভাইয়া ফার্স্টে একটা গান শুনবো, কোন গানটা শুনবো? আমরা প্রথমে সাডেনের কথা যেহেতু বললাম, সাডেনের টাইমেরই একটা গান গাই, উত্তাল সমুদ্রের মাঝে। শুনে আসি গানটি আমরা। ওকে। উত্তাল সমুদ্রের মাঝে ছোট এক সাম্পানে করে চলো না চলে যাই, চলো না। অজানা সাগরের মাঝে অচেনা কত দ্বীপ জাগে, নতুন কোন নাম দেবে কিনা বলো না, এই বলো না। চলো না চলো না, উত্তাল সমুদ্রের মাঝে ছোট এক সাম্পানে করে চলো না চলে যাই, চলো না। অজানা সাগর মাঝে অচেনা কত দ্বীপ জাগে, নতুন কোন নাম দেবে কিনা বলো না, এই বলো না। চলো না চলো না। সাগরেতে আমাদের সম্পদ অগণন ঢেউ কেটে কেটে, ও আহা। সাগরেতে আমাদের সম্পদ অগণন ঢেউ কেটে কেটে
হারিয়ে যাবে কোনো দূর জানায় কোনো নতুন ঠিকানাতে। ভালোবাসবো আমি তোমায় সেখানে সাগরের নীল রং দিয়ে, ভালোবাসবো আমি তোমায় সেখানে নীল আর নীল দিয়ে। সাঁঝ বেলায় নীল আকাশে গান ছিল রে আপন মনে, সীমানা নেই নেই কোন ঠিকানা। রাতের তারা গুনতে গিয়ে তোমরা তোমায় যদি চেয়ে ফেলে, কানে কানে আমি বলবো শোনো না, এই শোনো না। চলো না চলো না উত্তাল সমুদ্রের মাঝে ছোট এক সাম্পানে করে, চলো না চলে যাই চলো না। অজানা সাগর মাঝে অচেনা কত দ্বীপ জাগে, নতুন কোন নাম দেবে কিনা বলো না, এই বলো না। চলো না চলো না লা 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 লা। La 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 la. খুব সুন্দর একটা গান শুনলাম আমরা ভাইয়া। এই গানটা মেবি ফার্স্ট অ্যালবামের গান ছিল আপনার। ফার্স্ট অ্যালবাম সাডেনের, এবং এই গানটা লেখা হয়েছিল আমি যখন 8-এ পড়ি। ওকে তখন এগুলোর কোনো চিন্তা ভাবনা ছিল না। ওকে তখন তো ওই যে আমাদের যে অবস্থা, ওই যে যাকে দেখি লাগে ভালো, চাইমের সেই গান না, মন কিছু চাই বলো। এখন আমার ওই ক্লাস 8-9 ওই টাইমটা তো গেছে ওইরকম ভাবেই, যাকে দেখি তাকে লাগে ভালো, তোকে যাকে লেগেছে ভালো তাকে নিয়ে লিখে ফেলেছিলাম উত্তাল সমুদ্রের মাঝে চলো চলে যাই। আপনারা দেখছেন ওল্ড স্কুল বিটস, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে আগুন। ভাইয়ের কাছে জানতে চাচ্ছি বাবার সাথে মজার স্মৃতিগুলো। আচ্ছা, মজার স্মৃতি বলে ভুল হবে, অ্যাজ আ হোল বলি। হ্যাঁ, অফ কোর্স। কেমতে কেমত তখন রেকর্ডিং হবে অবস্থা, এটা একটা গল্প আছে বলবো। শিওর। আচ্ছা শোন, আলম খান, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য গ্রেট আলম খান, উনি একদিন ফোন করেছেন বাসায়, ফোন করে আমার আম্মাকে বলেছে ভাবি। পরে হয়তো ছোটবেলা থেকে উনাদেরকে সাথে বড় হয়েছে, উনাদের কথাবার্তায় বড় হয়েছে, এই জন্য অত ভয় পাইনি, কিন্তু প্রথম ধাক্কাটা কিন্তু রে বাপ, অনেক বড় একটা ব্যাপার অনেক ছিল এটা ধাক্কা। আসলে। এই সমস্ত খবর শুনে আব্বা চুপ করে পেছনে আম্মাকে বলতো, আমার সামনে বলতো না, যে ছেলে কিন্তু বারুদ। তখন বলতো, কত বছর আগে, 23-24 বছর আগে, এইটা কিন্তু বারুদ, একে সামলানো কষ্ট, একে বুঝে চলতে হবে। এই ছিল আব্বার সাথে আমার রিলেশন। এবং জীবনে তো ভুল কম করিনি রে, সেই সব ভুলগুলো সুন্দর করে গুছিয়ে আবার অনলাইনে আমাকে সেট করে দিয়েছে এই খানাটা। কিন্তু নতুন গিটার কেনার কথা বলি, আব্বা আমাকে জীবনে একটা গিটার কিনে দিয়েছিল সবচেয়ে প্রথমে, অনেক ছোট ছিলাম তখন। সেই গিটার কিনে আমি একটু আপসেটই হয়েছিলাম যে এরকম, আমি এত বেশ ভালো বাজাই তখন, আমাকে এরকম গিটার। বাট আব্বা আমাকে বলেছিল যে প্রথম গিটার যেদিন তুই কিনবি সেটা যেন তোর টাকা দিয়ে হয়, তখন তুই বুঝবি যে যন্ত্রের মর্যাদা কি। তারপর ভাইয়া আড্ডায় আবারও ফিরবো, আরেকটা গান তার আগে শুনতে একটা গান চাচ্ছি। শুনে কোন নিই। গানটা শুনবো এখন? আচ্ছা, গানের কত নাম বলছি না, কোনটা গাবো, ধূপ করে শুরু করে দিই। ওকে। আমার জন্মভূমি, তুই স্বাধীন হবি কবে? ও আমার জন্মভূমি, তুই স্বাধীন হবি কবে? আরো কত দুঃখ দিয়ে
যুদ্ধ শেষ হবে কবে? ও আমার জন্মভূমি, তুই স্বাধীন হবি কবে? হাজারো ভাইয়ের শহীদ হলো, আরো কত প্রাণ দেব। এক নদী রক্ত ঢেলে দিলাম, আরো কত রক্ত দেব। বন্দিয়ে জীবনে শিকল ভেঙে আমরা স্বাধীন হব কবে? ও আমার জন্মভূমি, তুই স্বাধীন হবি কবে? অশ্রু সায়রে আকুলে ভেসে মায়ের নয়ন হলো অন্ধ। সেই দুঃখে আজ সারা দেশে জীবনের কোলাহল বন্ধ। স্বাধীনতা সূর্য কবে জীবনে ঝলমল করবে? ও আমার জন্মভূমি, তুই স্বাধীন হবি কবে? আরো কত দুঃখ দিবি, এই যুদ্ধ শেষ হবে কবে? ও আমার জন্মভূমি, তুই স্বাধীন হবি কবে? ও আমার জন্মভূমি, তুই স্বাধীন হবি কবে? বেশ সুন্দর একটি গান। ভাই গানটার পেছনে স্টোরি শুনতে চাই আমি। আচ্ছা, এই ছবিটা এখনো অনেক রাত ফিল্মের। এই ছবিটাতে আমার সৌভাগ্য হয়েছে, এই সিনেমাটাতে আমি অ্যাক্টিংও করেছিলাম। আচ্ছা, তো আমার লিপেই আমার গান গেছে। আরও বড় সৌভাগ্য হচ্ছে গানটা লেখা শুরু হচ্ছে খানাতার। বাহ। ওকে, আমি এখন বুঝি জেনে যে অনেক সিনিয়র আর্টিস্ট মাঝে মাঝে আক্ষেপ করে যে আমাদের কি দুর্ভাগ্য, আমরা খানাতার সুরে গান গাইতে পারলাম না। আর আমি তখন তো ওই যে বললাম 94-এ আমি আর কি 23-24, ওই টাইমে আমি বুঝিনি যে খানাতার মতন এইরকম একজন বটবৃক্ষের গান, আমার মতো একটা পিচ্চি সেখানে গিয়ে গেয়ে ফেলছে, এবং সেই গানে আবার বাচশ্বাস পুরস্কার পেয়েছি জীবনে প্রথম। ওকে, সো ভাই আমরা কি আরেকটা গানে যাবো এখন? ওকে, আমরা যেতে পারি। আব্বারই আরেকটা গান গাই। শিওর। আচ্ছা, এটা হচ্ছে 1950-তে কলিম শরফি গিয়েছিলেন, সূর্য স্নান ছবির গান, পথে পথে দিলাম সরাই। খুব জনশ্রুত, আমার দ্বারা নয়, কলিম শরফির দ্বারা একদম মেগা বাম্পার গান একটা, আব্বার সুর আব্বার লেখা, গাই। শুনে আসি গানটা।
পথে পথে দিলাম ছড়াইয়া রে সেই দুঃখের চোখের পানি। ও আমার চক্ষু নাই কতকাল দেখি নাই রে, ও আমার চক্ষু নাই। পথে পথে দিলাম ছড়াইয়া রে সেই দুঃখের চোখের পানি। ও আমার চক্ষু নাই। ফুল নাই ও তার কিনার নাই, ফুল নাই ও তার কিনার নাই, ঘর নাই ও মোর জান নাই। তবু দিলাম ভাঙ্গা নাই অথই সায়র পাড়ে। পথে পথে দিলাম ছড়াইয়া রে সেই দুঃখের চোখের পানি। বৈঠানা ছেঁড়া পালে ও মোর হাওয়া নাই রে, ও আমার বৈঠানাই। ও আমার সুখ নাই নিদ নাই, চোখে ঘুম নাই। বিধি রে তো খেয়ালের শেষ নাই, দয়া নাই ও তোর মায়া নাই। তবু দিলাম ভাঙ্গা নাই অথই সায়র পাড়ি। পথে পথে দিলাম ছড়াইয়া রে সেই দুঃখের চোখের পানি। ও আমার চক্ষু নাই কতকাল দেখি নাই রে, ও আমার চক্ষু নাই। ও আমার চক্ষু নাই, ও আমার চক্ষু নাই। বেশ অসাধারণ একটি গান, আমাকে অবশ্যই বলতে হবে। আপনারা দেখছেন ওল্ড স্কুল বিটস, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে আগুন।
ভাইয়া অনেক প্লেব্যাক করেছেন, দিয়েছেন আমাদের সবাইকে অনেক অনেক হিট সব গান। সো প্লেব্যাক শোন, আমি সম্পর্কে আগে একটা জিনিস বলি, ধর হিট গানের চেয়েও তোর গ্রহণযোগ্যতা তো মনে হয় বেশি যে তোদের ভালো লেগেছে, বুঝছিস? হিট অবশ্যই। হিট হিট আর্টিস্ট কিন্তু অনেকেই আছে, কম নাই। আবার ওই যে ভালো বলছে যায় আসে, যায় আসে, yeah, কিন্তু that's true. ধর কিছু গান দিয়ে তুই যদি মানুষকে জয় করে নিতে পারিস, তাহলে কিন্তু ইউ গেট ইউর পজিশন দেন। এই গানগুলো আজীবন আসলে আমাদের মাঝে বেঁচে আল্লাহর থাকে, রহমত, আল্লাহর রহমত। বেঁচে থাকে। সো প্লেব্যাক নিয়ে মজার কোনো স্টোরি শুনবো যে প্লেব্যাকের স্টোরি তো আমি কেমন থেকে কেমন বললামই তোকে, রেকর্ডিং এর পরে একটা গল্প শুনবি, সাংঘাতিক। অফকোর্স রুনা আন্টি যখন রেকর্ড হবে তার আগের দিন আলম চাচাকে ফোন করেছে, ফোন করে বলে যে এই ব্যান্ডে গান গায়, এই ছেলে পারবে। আলম চাচা তখন বলেছিল যে ম্যাডাম আমাকে একটা সুযোগ দেন, না হলে একে রিজেক্ট করে দেন, 4টা গান গাওয়ার পরে ইরেজ করে দেবো ভয়েস। ওকে। গান রেকর্ড হয়ে গেল, জেনি রুনা আন্টি নিজে বলল আলম, উনি তো বলে খুব সুন্দর করে কথা বলেন, আলম ইউ আর আ ক্রিয়েটার, আরেকটা দিলে বাস। তারপর থেকে দেখি যে যেখানেই যাই সেখানে আল্লাহর রহমত সবাই আগুন। জানে, সবাই নিজের মতো করে পছন্দ করে। সো যেই গানটি এত জনপ্রিয়তা দিল বা যে গানটির জন্য গানগুলো সবাই 4টা গানগুলোর জন্য, Right. ওকে, সবাই আগুনকে খুঁজছিল, তার মধ্যে থেকে একটি গান আমরা শুনবো। কোন গানটি এখন শুনবো? কেয়ামত থেকে কেয়ামত না চলি, ওকে, ওকে। শুনে আসি গানটি আমরা। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনবো না কারো কথা যে আর মন্দ বলুক সমাজ। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনবো না কারো কথা যে আর মন্দ বলুক সমাজ। তুমি আমারে আজ বলবো শতবার, ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কবু এই বাঁধন,
আসলে আসুক তুফান, তুমি আমারই আয়, বলবো শতবার ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি গান, মঞ্জিল ভালোবাসা। লা 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 লা, মঞ্জিল ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই গানটির জন্য। এটা আমার খুব পছন্দের একটা গান। ওকে, আচ্ছা ভাইয়া, আমরা জানি যে আপনি হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করেছেন। সো স্যারের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। রেকর্ডিংয়ের মধ্যে আমি একটু কনফিউজড, কেন আমরা তো তখন অভ্যস্ত একদম রেকর্ডিং করতে করতে। ওকে, যে প্রডিউসার কথা বলবে, ডিরেক্টর কথা বলবে, মিউজিক ডিরেক্টর কথা বলবে, লিরিসিস্ট কথা বলবে, আমিও কিছু বলবো যে এটা ভুল হচ্ছে, ঠিক হচ্ছে, আচ্ছা। উনি কিছুই বলে না। পরে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে চাচা, গানটা যে গাইলাম ঠিক হয়েছে? উনি ফট করে আমাকে বলে কি, শোনো, আমরা তোমার আব্বাদের স্টুডেন্ট। আমি কনফিউজড, মানে আমি কোন দিকে যাব এখন। আচ্ছা। মানে ডালপালা চতুর্দিক দিয়ে বিস্তৃত হয়ে সরে গেছে। গেছে, ওকে। আমি বলছি, আচ্ছা আমার গানটা কেমন হয়েছে? উনি সুন্দর বলেছে যে আমার টিচারের ছেলে যদি গান গায় ওটা কি খারাপ হবে? বাহ, আরে দারুণ। আমি জেনিফার, বিশ্বাস করা, আমি আই হ্যাড আ কমপ্লিমেন্ট এবং আই ওয়াজ ফুলফিলড। হুমায়ুন আহমেদের মতন একটা বিশাল মানুষ, উনি আমার মতো একটা ব্যান্ড গিটারিস্ট, তাকে বলেছে যে আমি বলে ভালো করেছি। এটা আসলে অনেক বড় একটা। এবং আরেকটা ব্যাপার কি ভাইয়া, আমি প্লেব্যাকের সাথে সারা জীবন বলেছি, আবার বলছি, প্লেব্যাক কিন্তু অডিও গানের ধারে কাছে না, আলাদা। মানে তুই স্ক্রিনে তাকিয়ে যদি বুঝিস যে সলমান গাচ্ছে কিংবা যেই গাচ্ছে, কম তো গান করে দিই, অনেক গান করেছি, হাজার হাজার গান করেছি, সেটা যদি তোর গলাটাও ওই স্ক্রিনে না ম্যাচ করে, তুই কিন্তু ফেল। ওকে, মানুষ কিন্তু ওই গান শুনবে না, ওই ছবি দেখবেও না। এবং এই জিনিসটা আমি শিখেছি ডিউ টু আমার ফ্যামিলি। এফডিসিতে ছোটোবেলা থেকে ক্রিকেট খেলতে খেলতে বড় হয়েছি, আমার রেয়াজ শুনতে শুনতে বড় হয়েছি। এগুলো সব মিলিয়ে মনে হয় ভালোই কিছু হয়েছে জীবনে। অবশ্যই অবশ্যই অবশ্যই। সো আমরা হুমায়ুন আহমেদ স্যারের মুভিতে যে গানটা গেয়েছিলাম, দুই দুয়ারি ছবি, শুরু করে দেই, শুনে আসি। চল। ওকে। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ব্যাগ ঝুরিয়েছি কাঁধে, নামবো রাজপথে, চারিদিকে ঝলমলেরও, কেটে যাবে আধারেরও ছায়া রোদ। চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন। হয়তো শিশির কণারও আছে, শুধু তার একান্ত একা আনন্দেরই ক্ষণ। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ।
আমি কে এইটুকু আমাকে শুধু বলো আমি বলি এই যে ব্রাদার হ্যালো আমি কে এইটুকু আমাকে শুধু বলো কোত্থেকে এসেছি আমি ঠিকানাটা কি এই জীবনে কি দেখেছি কি দেখিনি এ আ, ও, দেখেছি মায়াময় দুই দুয়ারি ঘর সেইখানে বাস করে অশ্রু কারিগর তাকে ঘিরে বসবাস করে নীলমণি দুঃখ সাগর দুই দুয়ার খুলে দাও ভাই অশ্রু অবসান চাই নিয়ে এসো চারিদিকে ঝলমলের কেটে যাবে আধারের ছায়া বড় চারিদিকে কি আনন্দ অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন হয়তো শিশির কণারও আছে শুধু তার একান্ত একা আনন্দের ক্ষণ মাথায় পড়েছি সাদা ক্যাপ হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ ব্যাগ ঝুলিয়েছি কাঁধে নামবো রাজপথে চারিদিকে ঝলমলের কেটে যাবে আধারের ছায়া বড় থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই গানটি গেয়ে আমাদেরকে শোনানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভাইয়ের কাছে জানতে চাইছি যে এখন ব্যস্ততা কি নিয়ে? ইনশাআল্লাহ এই মাসে আমার একটা ছবি রিলিজ হবে ওকে, হ্যাঁ ওটার নাম হচ্ছে ৭১-এর মা জননী আশা করি দর্শকরা নেবে আমার যারা ভক্ত আছে আদৌ আছে কিনা জানি না যদি থাকে তাহলে অবশ্যই আছে, যদি আপনার থাকে তাহলে অনেক তারা বড় দেখবে। একটা ভক্ত এখানে বসা। আর গান তো রক্তের সাথে আসেই চলছে অভিনয়টা খুব মন দিয়ে করার চেষ্টা করছি রে ওকে, মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে না ঠিক মতো মন যেটা চায় সেটা হয়তো পাচ্ছি না মাঝে মাঝে পেয়েছি অনেকই পেয়েছি কিন্তু আরও চাই ওকে, আর এখন আমরা মোটামুটি ম্যাচিওর বলতে পারি আমি আমাকে ম্যাচিওর বলতে পারি মোটামুটি অফ কোর্স। এখন আর ওই পাগলামি করতে ভালো লাগে না রে এখন মনে হয় যে গঠনমূলক এমন কিছু করার প্রয়োজন হোক সেটা ছোট কিন্তু সেটা যেন মানে সিগনিফিকেন্ট হয় ওকে, সো ভাইয়া এখন নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। নতুনদের উদ্দেশ্যে আমি যেটা বলবো আই লাভ দ্য নতুন ওকে, এবং সামগ্রিকভাবে আমি এটা বলতে পারি না আমি প্রায়শই বলি এদের নাম উচ্চারণ করলে আবার অন্যরা বকে এই জন্য তোদের নাম উচ্চারণ করছি না তোরা জানিস তোদের কাদের কাদের নাম আমি সবসময় বলি নাহলে এক গাদা নাম বলতে হয় এরা যে কম্পোজ করে সলিড তারপরে নাম না বলে আসলে হয় না এই যে রুমি হাবিব অর্ণব এরা যারা যারা ফুয়াদ ফ্যান্টাস্টিক ভাই কিন্তু সমস্যাটা কোথায় জানিস সমস্যাটা হচ্ছে এটা তো একটা টেকনোলজি ইয়েস, তোকে যদি এখন আমরা যে এই জিনিসটা রেকর্ডিং করেছি সেটা যদি তোর হাতে দিয়ে বলে এটা রেকর্ড কর জেনিফার পারবি কিছুই বুঝবো না। কিছু বুঝবি না আচ্ছা এখন আমার কাছে যদি অত্যাধুনিক একটা কিছু দেওয়া হয় ফাংশন যে এইটা এইভাবে করা হয় এইভাবে কর পারবো আমি আপনি খুব ইজিলি এটা করে আসতে পারবো পারবেন। কেননা আমি এটা জানি ইয়েস, আচ্ছা এখন বিরাট ব্যাপারটা হচ্ছে যে সেটা জানে না
তার হাতে যদি দিয়ে বলা হয় যেটা করতেই হবে, তখন সে কি করবে? মিসইউজ করবে। ইয়েস, মিসইউজ করবে, কারণ সে জানেই তো না জিনিসটা কি। আমাদের আজকে বাড়ির গ্যারেজ বন্ধ করে স্টুডিও হয়ে যাচ্ছে, ভেরি গুড, হোক না, কিন্তু একটা এক্সপিরিয়েন্স লোক সেই স্টুডিওতে বসলে সেই স্টুডিওর আউটপুট বের হয় অনেক ওজন, কিন্তু এবিসিডি সেখানে বসলে থার্ড ক্লাস জিনিস আউটপুট বেরাচ্ছে কেন? বিকজ সে তো জানেই না সেটাকে কীভাবে ইউজ করতে হবে এবং জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে কীভাবে। আমি সবার উদ্দেশ্যে বলি যারা আমার থেকে অনেক ছোট, তারা বলে তোরা কাইন্ডলি জিনিসগুলো ইউজ করার আগে একটু বুঝে ইউজ কর, এবং গান গাবো, অভিনয় করব, শিল্পাঙ্গনে কাজ করব, এই কাজগুলো করার আগে যে কোনো একজন অভিজ্ঞ শিল্পীর থেকে একটু জেনে নেওয়া উচিত যে আমার রেঞ্জটা আসলে কত দূর। যে আমি যে হঠাৎ করে যদি এখন বলে আমি নীলুফার ইয়াসমিনের মতন ক্লাসিক্যাল গান শুরু করব, পাবলিক উইল কিক মি আউট ফ্রম দিস এরিনা। যে আপনি যেটা জানেন না সেটা কেন করতে এসছেন? তো না জেনে কাজ করাটা বন্ধ করতে হবে। এবং ইয়াং জেনারেশন যারা আছে, তোরা এত ভালো, এত মেধাবী, তোদের উপরে আমরা আশা করে থাকি ভাইয়া, ভুল ভাল করিস না। থ্যাংক ইউ ভাইয়া, এত ব্যস্ততার মাঝেও এসে আমাদের খুব সুন্দর সুন্দর কিছু গান শোনানোর জন্য এবং আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ভিউয়ার্স, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। দেখা হবে নেক্সট উইক, সেম টাইম সেম চ্যানেল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এনটিভির সঙ্গেই থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।